দেখো পরমাণুর ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস মানে কি? আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করি। বিন্যাস শব্দের অর্থ কি? বিন্যাস শব্দের অর্থ হচ্ছে সাজানো। এখন পরমাণুর ইলেকট্রন বিন্যাস, পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি? পরমাণুর ইলেকট্রনকে সাজানো। এখন এখানে ইলেকট্রন বিন্যাস শব্দের ভিতরে কয়টা শব্দ পাওয়া যায়? ইলেকট্রন, ইলেকট্রন, আরেকটা কি? আরেকটা শব্দ কি? বিন্যাস। তো বিন্যাস মানে কি? বিন্যাস মানে কি? সাজানো। আর ইলেকট্রন মানে তো ইলেকট্রন। এখন ইলেকট্রন মানে ইলেকট্রন, এটা ঠিক আছে, কিন্তু ইলেকট্রনটা কি? ইলেকট্রনটা কোথায় থাকে এটা কি বুঝো? এখন ইলেকট্রন হচ্ছে পদার্থের পরমাণুর ক্ষুদ্রতম স্থায়ী কণিকা। অর্থাৎ একটা পরমাণুতে 3 ধরনের স্থায়ী কণিকা থাকতে পারে। সেটা হলো কি? ইলেকট্রন, ইলেকট্রন, প্রোটন, আরেকটা কি? নিউট্রন, নিউট্রন। এখন এই 3টা কণা কি? পরমাণুর ক্ষুদ্রতম স্থায়ী কণিকা। অর্থাৎ একটা পরমাণুকে যদি বিশ্লেষণ করি তাহলে এই 3টা কণা পাই। এর ভিতরে একটা হলো কি? ইলেকট্রন। এখন আমাদের কাজ কি? ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিয়ে আমরা কথা বলতেছি। পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলতেছি। তো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এই ইলেকট্রনের অবস্থান বা ইলেকট্রন কিভাবে থাকবে সেটা আমরা দেখাবো। এখন ইলেকট্রনগুলা কিভাবে অবস্থান করবে, অর্থাৎ একটা পরমাণুর কেন্দ্রে থাকে, একটা পরমাণুর কেন্দ্রে থাকে কি? প্রোটন। আর তার চতুর্দিকে অর্থাৎ বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো অবস্থান করে। তো এই কক্ষপথে ইলেকট্রনগুলো অবস্থান করার কারণে কে কোন কক্ষপথে কতটা ইলেকট্রন ধারণ করবে সেটার অবস্থানটা নির্ণয় করাটাই হলো কি? ইলেকট্রন বিন্যাস বা সাজানো। এখন তো ইলেকট্রন বিন্যাস বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে বিভিন্নভাবে ইলেকট্রনগুলো অবস্থান করে বা বিভিন্ন শক্তি স্তরে বিভিন্নভাবে অবস্থান করে। সেটা একটা নিয়মে অবস্থান করে। সেই নিয়মটা কি? বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন থাকার যে কি পরিমাণ ইলেকট্রন থাকবে সেটা একটা সূত্রের মাধ্যমে দেখা যায়। সেটা হলো কি? 2n²। আমরা যদি এই সূত্রে যেমন এখানে এই একটা পরমাণু আছে, এটা একটা কি? পরমাণু আকার দেখানো হয়েছে। এখন এই পরমাণুর আকারে এই কেন্দ্র আছে, এখানে কি আছে? কেন্দ্র দেখাইলাম। এখন এই কেন্দ্রের আর চতুর্পাশে কি আছে? কক্ষপথ বা শক্তি স্তর আছে। শক্তি স্তর। এখন এইটা কি? একটা শক্তি স্তর। তাহলে আমরা যদি এটা প্রথম লাগাই দিই তাহলে কি? প্রথম শক্তি স্তর। এরপরে কি? দ্বিতীয় লাগাই দিলে কি? দ্বিতীয় শক্তি স্তর। এরপরে তৃতীয় শক্তি স্তর। তো এখন 3টা শক্তি স্তর পাইলাম। এই পরমাণুটার ক্ষেত্রে কয়টা শক্তি স্তর পাইলাম? 3টা শক্তি স্তর পাইলাম। এখন এই পরমাণুর প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? এগুলো কিসের উপরে নির্ভর করবে? এই সূত্রের উপরে নির্ভর করবে। এখন এই সূত্রটার মানে কি? এই সূত্রটার মানে n একটা প্রতীক আছে। তো n বলতে কি বুঝাইছি? এখানে n এর মান তুমি বিভিন্ন সংখ্যা যেমন 1 2 3 4 এরকম সংখ্যা তুমি নিতে পারো। এখন 1 যখন নেবা, 1 মানে কি? প্রথম শক্তি স্তর। n এর মান যখন 1 নেবা তার মানে কি? n কি? শক্তি স্তরের সংখ্যা নির্দেশ করে। তো n এর মান যখন তুমি 1 নেবা তার মানে কি? প্রথম শক্তি স্তর। n এর মান যখন তুমি 2 নেবা তার মানে কি? দ্বিতীয় শক্তি স্তর। তাহলে n এর মান যখন তুমি 1 নেবা তখন প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, প্রথম শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকবে সেটা নির্ভর করবে এই সূত্র। তাই এখানে n এর মান যদি তুমি 1 বসাই দাও তাহলে 1 এর বর্গ করলে কত আসে? 1 আসে। তাহলে 1 এর বর্গ করলে 1 আসে, আর 2 এর সাথে গুণ করলে 2 হয়। তার মানে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ এখানে 2টি ইলেকট্রন অবস্থান করবে। এরপরে যদি আমরা কোনো পরমাণুর দ্বিতীয় শক্তি স্তর আলোচনা করি যে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, আমরা কিন্তু এটা মুখস্থ বলবো না যে দ্বিতীয় শক্তি স্তরে এতটা থাকে, তৃতীয় শক্তি স্তরে এতটা থাকে। সেটা কিন্তু এই সূত্রের উপর নির্ভর করে। কিসের উপরে? এই সূত্রের উপর নির্ভর করে। এখন তৃতীয় শক্তি স্তরে বা দ্বিতীয় শক্তি স্তরে কতটা থাকবে? দ্বিতীয় শক্তি স্তরে n এর মান কত? 2। তাহলে 2 এর বর্গ করলে কত আসে? 4 আসে। তাহলে 2 এর সাথে 4 গুণ করলে কত আসবে? 8 আসবে। অর্থাৎ
দ্বিতীয় শক্তি স্তরে দ্বিতীয় শক্তি স্তরে কতটা থাকবে? 8টা থাকবে। প্রথম শক্তি স্তরে কয়টা থাকবে? প্রথম শক্তি স্তরে 2টা থাকবে। এখন তৃতীয় শক্তি স্তর যদি হিসাব করো, তৃতীয় শক্তি স্তর, তো তৃতীয় শক্তি স্তরে ওই সূত্রটা প্রয়োগ করলে কি হবে? 2n² এর সূত্রে n এর জায়গায় কত হবে? তৃতীয় শক্তি স্তরের জন্য 3। তো এখন 3 এর বর্গ করলে কত হয়? 9। তাই 2 এর সাথে 9 গুণ করলে কত আসবে? 18 আসবে। এখন এই 18 শব্দটা 18 তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। তার মানে আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু এই সূত্রের মাধ্যমে কি বলতে পারি। তো এখন এইটা কিন্তু যে কোনো পরমাণুর ক্ষেত্রে কি এই ইলেকট্রনগুলো অবস্থান করবে, অর্থাৎ যে কোনো পরমাণুর প্রথম শক্তি স্তরে এই কটা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে এই কটা থাকবে, তৃতীয় শক্তি স্তরে এতটা ইলেকট্রন থাকবে। এটা আমরা বুঝলাম। এখন ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমরা কিন্তু সমস্যায় পড়ি। সে সমস্যায় পড়ার কারণ হচ্ছে যে ইলেকট্রন এর যে উপস্তর আছে সেই উপস্তর সম্পর্কে আমরা কিছু বুঝি না। তো উপস্তর কি? উপস্তর প্রত্যেকটা প্রধান শক্তি স্তরকে আমি যে দেখাইলাম, এই যে প্রথম শক্তি স্তর দেখাইলাম, দ্বিতীয় শক্তি স্তর দেখাইলাম, তৃতীয় শক্তি স্তর দেখাইলাম, এই যে 3টা শক্তি স্তর দেখাইলাম, এগুলো কি প্রধান শক্তি স্তর। এখন এই প্রধান শক্তি স্তর বা মূল শক্তি স্তর, এই প্রত্যেকটা মূল শক্তি স্তরকে আবার উপস্তরে বিশ্লেষণ করা যায়। আমরা ইলেকট্রন বিন্যাসের সময় দেখি যে 1s2 2s2 2p6 এরকমের আকারে থাকে। এগুলোর মানেই আমরা বুঝি না। এগুলোর মানে কি এগুলো আমরা বুঝি না। তো এখন এগুলো সম্পর্কে একটু দেখি আমরা। এগুলা SPDF, এগুলো হলো উপশক্তি স্তর। অর্থাৎ প্রধান শক্তি স্তরকে, প্রত্যেকটা প্রধান শক্তি স্তরকে SPDF উপশক্তি স্তরে ভাগ করা। এখন S শক্তি স্তর এ কয়টা ইলেকট্রন থাকবে এবং P শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, আর D শক্তি SPDF এ কয়টা? 4টা না? এই শক্তি স্তরগুলো আবার কয়টা করে ইলেকট্রন থাকবে সেটার কিন্তু একটা নির্দিষ্ট ইয়ে আছে। যেমন S শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে, P শক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকবে, D শক্তি স্তরে 10টা ইলেকট্রন থাকবে, F শক্তি স্তরে 14টা ইলেকট্রন থাকতে পারে। এখন প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে কিন্তু এই শক্তি স্তরগুলো তুমি নিতে পারো বা বিশ্লেষণ করতে পারো। এখন আমরা যদি যে কোনো একটা পরমাণু নেই, যে কোনো মৌলের একটা পরমাণু নেই, যেমন নিতে পারি কি আমি পটাশিয়াম নিলাম, পটাশিয়ামের কত? 19। অথবা নিতে পারো সোডিয়াম যদি নাও, সোডিয়ামের কত? 11। এখন এই সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কিভাবে আসে আমরা এটা দিয়া বিষয়টা পর্যবেক্ষণ করি। যেমন সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা প্রথমে যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করি, আমরা প্রথমে প্রধান শক্তি স্তরের দিকে খেয়াল রাখবো। কি করব? প্রধান শক্তি স্তরে। কারণ প্রধান শক্তি স্তর থেকে আমরা উপশক্তি স্তরে বিশ্লেষণ করি। তো প্রথম প্রধান শক্তি স্তরে যদি বিশ্লেষণ করো, এখানে কয়টা পরমাণু আছে? 11টা কি আছে? প্রোটন আছে। 11টা কি আছে? প্রোটন আছে। তার মানে কি পারমাণবিক সংখ্যা 11। অর্থাৎ প্রোটন সংখ্যাই পারমাণবিক সংখ্যা। কোন মৌলের প্রোটন সংখ্যাই কি পারমাণবিক সংখ্যা। এখন বলো তো এখানে আমরা ইলেকট্রন বিন্যাস করতে এসেছি, তা আবার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কেন নিয়ে উল্লেখ করলাম? এখন প্রোটন সংখ্যা, কোনো মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যতটা থাকবে ওই মৌলে ততটাই ইলেকট্রন থাকবে। যার কারণে প্রোটন সংখ্যা যদি আমি জানি তাহলে তার ইলেকট্রন সংখ্যাও জানি। এই জন্য কিন্তু আমরা প্রোটন সংখ্যা নিয়ে কি করি? ইলেকট্রন বিন্যাস করি। তার মানে কি ইলেকট্রন বিন্যাসে তো ওই কয়টাই আছে। এখন সোডিয়ামের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে প্রথম প্রধান শক্তি স্তর, এখানে কিন্তু আমি 3টা শক্তি স্তর দেখাইলাম। কয়টা শক্তি স্তর দেখাইলাম? 3টা শক্তি স্তর। তা প্রথম শক্তি স্তর কয়টা ইলেকট্রন থাকবে? আমি কিন্তু সূত্রের মাধ্যমে বলছিলাম প্রথম শক্তি স্তরে সব সময় 2টা ইলেকট্রন থাকতে পারে। এরপরে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা ইলেকট্রন থাকতে পারে। তো এখন মোট এখানে হইল কয়টা? 10টা। এখানে সোডিয়ামের ইলেকট্রন আছে কয়টা? 11টা। তাহলে বাকি থাকে কয়টা? 1টা থাকে। এখন তৃতীয় শক্তি স্তরে কিন্তু আমরা জানি যে তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 18টা থাকতে পারে। তো 18টা তো তোমার নাই, তোমার আছে কয়টা? 1টা। তো তুমি 1টা দিয়ে দাও।
18টা না থাকলে তুমি পাবা কোথায়? তোমার যেটা থাকবে লাস্টে সর্বশেষ যেটা থাকবে সেটা তো সর্বশেষ শক্তি স্তরে তুমি দিতে পারো। এখন কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার থাকবে ততক্ষণ পর্যন্ত যেই সূত্রে যেই কয়টা পড়ে ওই স্তর ওই কয়টা দিতেই হইবে। তো এখানে আমরা প্রথম শক্তি স্তরে বিশ্লেষণ করলাম, এইভাবে প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রনগুলা দিয়ে দেব। এরপরে আমরা যে এই বিষয়টা উল্লেখ করলাম যে 1s2 2p6 এরকমের যে 1s2 2s2 এরকম যে শব্দগুলো থাকে এইগুলো আমরা বুঝি না। এখন এগুলো বলছিলাম যে প্রত্যেকটা প্রধান শক্তি স্তরকে আমরা এই উপস্তর এস পি ডি এফ এইগুলা বিশ্লেষণ করতে পারি। এখন প্রথম প্রধান শক্তি স্তরে আমার ইলেকট্রন আছে কয়টা? 2টা। তো আমি যদি উপস্তরে বিশ্লেষণ করি, উপস্তরে বিশ্লেষণ করলে তোমার এখানে প্রথম শক্তি স্তরে কি স্তর আসবে? এস আসবে। তাহলে প্রথম শক্তি স্তরকে তুমি এস উপস্তর মানে উপস্তর কি এস, উপস্তরে শুরু কত? এস। তো এস উপস্তরে নিলা, তার প্রথম শক্তি স্তরের জন্য 1 দিলা এবং এস উপস্তরের জন্য এস দিলা। এখন এস উপস্তর কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টি ইলেকট্রন থাকতে পারে। তো প্রথম শক্তি স্তরের জন্য যখন তুমি এস উপস্তরটা নিলা, এস উপস্তরের জন্য তুমি 2টি ইলেকট্রন থাকতে পারে। আর প্রথম শক্তি স্তরে তোমার ইলেকট্রন আছে কয়টা? 2টা। তাহলে এস উপস্তরে নিল কয়টা? 2টা। এখন প্রথম শক্তি স্তরের জন্য কি তোমার আর পি উপস্তর দরকার হয়? কারণ তোমার তো প্রথম শক্তি স্তরে তো 2টাই ইলেকট্রন আছে, তাহলে তো আর তুমি পি উপস্তরে 6টা ইলেকট্রন লাগে, সেই 6টা তুমি পাবা কোথায়? এখান তো তোমার 2টাই এসই নিয়ে গেছে। তার মানে প্রথম শক্তি স্তরের জন্য এস উপস্তরই যথেষ্ট। এরপরে আমার আর প্রথম শক্তি স্তরের জন্য আর পি শক্তি স্তর বা ডি শক্তি স্তর বা এফ শক্তি স্তর দরকার হয় না। এখন আমরা দ্বিতীয় শক্তি স্তরকে যদি আবার উপস্তরে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই যে উপশক্তি স্তর কি এস পি ডি এফ এইগুলো আছে না। এখন এইগুলার দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে তুমি যদি শুরু থেকে এস থেকে শুরু করো তাহলে তুমি কয়টা নিতে পারো? দেখো তুমি যদি এখানে দ্বিতীয় শক্তি স্তরের জন্য তুমি শুরু করো 2s অর্থাৎ এস কিউ, দ্বিতীয় শক্তি স্তর তোমার উপস্তর, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের জন্য তুমি কি দিলা? 2 দিলা। এবং দ্বিতীয় শক্তি স্তরকে তুমি এস উপস্তরে বিশ্লেষণ করলে, এস উপস্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। তাই এখন দ্বিতীয় শক্তি স্তরকে যখন তুমি এস উপস্তর বিশ্লেষণ করলা তারে তুমি 2টা ইলেকট্রন দিলা। এখন তোমার 8টা ইলেকট্রন ছিল, দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন ছিল কয়টা? 8টা। এই 8টা থেকে তুমি 2টা দিলা, তার মানে কয়টা আছে? এখন 6টা আছে। তা তোমার দ্বিতীয় শক্তি স্তরে এস উপস্তর গেলা, এরপর তুমি পি যাইতে পারো। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের জন্য যদি তুমি পি উপস্তরে যাও তাহলে পি জন্য দেবা কয়টা? 6টা। অর্থাৎ পি উপস্তরে 6টা ইলেকট্রন লাগে, এটা তুমি জানো। এখন পিতে তুমি 6টা দিলে, এসে তুমি 2টা দিলা, মোট কয়টা হলো? 8টা। এখন তোমার কি এখানে দ্বিতীয় শক্তি স্তর কি ফিল আপ হয়েছে কিনা? অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে যে 8টা ইলেকট্রন দরকার হয় সেই 8টা কিন্তু এস এবং পি শক্তি স্তরে নিয়ে নিছে। এখন দ্বিতীয় শক্তি স্তরের জন্য কিন্তু তোমার আর ডি উপস্তরে ভাঙার প্রয়োজন নাই, অর্থাৎ ডি উপস্তরের ইলেকট্রন নাই, অর্থাৎ তোমার আর দেবা কিভাবে? দেওয়ার কোনো অপশন নাই। এখন তুমি তৃতীয় শক্তি স্তরে যাও, যাবা তৃতীয় শক্তি স্তরে যাবা। তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে অর্থাৎ প্রধান শক্তি স্তর কত? 3, অর্থাৎ 3। তো 3 দিলাম। এখন তৃতীয় শক্তি স্তরকে যদি তুমি এস উপস্তরে ভাঙো তাহলে প্রথমে তুমি এস দিলা, কি দিলা? এস দিলা। এসে কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা? 2টা। কিন্তু তোমার তো আছেই তৃতীয় শক্তি স্তরে 1টা। তা তুমি কি করবা? এজন্য এসে কিন্তু আসলে এস এর সূত্রটা হলো 1 থেকে 2, অর্থাৎ সর্বোচ্চ 2টা তোমার দিতেই হইল, 1 থেকে 2। যদি 2টা না থাকে তাহলে তুমি কি দেবা? 1টা দেবা। অর্থাৎ তোমার যদি 1টা থাকে তাহলে তুমি 1টা দেবা। তাহলে তৃতীয় শক্তি স্তরে এখন তোমার আছে 1টা দিয়ে দিলাম। এখানে তাহলে আমরা সোডিয়ামের ক্ষেত্রে এই রকমের ইলেকট্রন বিন্যাসটা পাই। এইভাবে কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারি। এস উপস্তরে 1 থেকে 2, এই জন্য আমরা কিন্তু এখানেও 1 দিয়ে দিলাম। এখন অনেকে বলবে যে এসে তো 2টা, এসে যদি 2টা তোমার থাকে তাহলে তুমি 2টা দেবা, কিন্তু সীমা তো 1 থেকে 2। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস শিখবো বা নির্ণয় করবো।